বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, নিউ ইয়র্কে আসলে কি হচ্ছে? জাতিসংঘের সাধারণ অধিবেশন হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস তার পারিষদবর্গ এবং সেই সঙ্গে তাদের ভাষায় কোট আনকোট তিনটে প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকের মধ্যে প্রশ্ন যে আসলে নিউ ইয়র্কে কি হচ্ছে, কি হবে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহযোগকে। ফ্লোর দেওয়ার আগে আপনি নিয়ে নিয়েছেন, প্লিজ ক্যারি অন। আমি আপনাকে বিষয়টা সেনসিটিভ তো তাও আমি চিন্তা করে আসছি। না আপনি বলেন। না, চিন্তা করে আসছি ববি হাজ্জাক বলুন, তারপর আমি বলবো। আমি তো ববি হাজ্জাতের দোষ কম হবে, আমার তো দোষ অসুবিধা আছে। আমাকে শুরু করতে হবে বাদিক থেকে। না আপনি ববি হাজ্জাকতে শুরু করুন। আই রিকোয়েস্ট ইউ। আমি এটা প্রস্তুতি হয়ে আসছি, আমি জানি এটা জিজ্ঞেস করবেন। আমার তো আমার দলের বাইরে ববি যা আমি লাইক করি আর না করি, দলের স্ট্যান্ডের বাইরে যে তোমার কথা বলা যাবে না, যাবে। আমি অনেক সময় বলছি, বাট দলের স্ট্যান্ডের বাইরে। তার মানে দলের বাইরে দল করলে এক ধরনের সেবা দাস, ন্যায্য কথা বলতে পারেন না। আপনি ওই যে এটা বলছে না গোলাম মোল্লা রনি, যে শেখ মুজিবের চোখের দিক তাকে অনেক কথা বলছে, আসলে মমতা তো ভালো না, এটা লিডার হবে না। শেখ হাসিনা বেগম জিন তাকে বলার লোক বিএনপিতে নাই, আওয়ামী লীগও নাই। ঠিক, ববি হাজ্জাজ যার কারো দিকে তাকিয়ে হয়তো তেমন একটা কথা বলতে হয় না, অ্যালায়েন্সের স্বার্থ হয়তো কিছুটা হলে হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিলু ভাই, আপনি আমার বিজ্ঞ সমালোচক সহ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন মিটিংয়ে গেছেন, সাধুবাদ জানাই। এখানে আসলে প্রথম প্রশ্নটা হলো যে রাজনৈতিক নেতৃত্বের জায়গা কত বড়ভাবে ছিল বা আছে, এটা কিছু দূর আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ। গত 48 ঘন্টায় ঢাকা শহরে, গত কয়েকদিনে ঢাকা শহরে রাজনৈতিক পাড়ায় যে আলোচনাটা উঠেছে হলো যে রাজনীতি বা বিজ্ঞ এবং অনভিজ্ঞ সব জায়গায় রাজনীতিবিদদের নিয়ে যাওয়া হয়েছে কিছু দূর প্রতিরক্ষা বাহিনীর রূপে। তো এইটা হয়তো বড় বড় দলগুলোর সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতা নিউ ইয়র্কের প্রতিবাদ প্রতিরোধ ঠেকাবার জন্য কিছু দূর। আমি বলছি না এইটা কেস, দিস ইজ দ্য কেস, এটা আমি বলছি না। আমি বলছি যে রাজনৈতিক মহলে গত কয়েকদিন আলোচনায় এরকম এসেছে, অথবা বাইরে এবং ভেতরে দেখানো যে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে রাজনৈতিক মহলে আসলে একটু কটাক্ষ করে কথাটা এসেছে। তো কটাক্ষ করে এসেছে বলেই এমনভাবে কথাটা এসেছে যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষায় গেছেন আমাদের বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ। তো এখানে আসলে মানে রাজনৈতিক দল থেকে যেতে পারতেন না যদি প্রতিরক্ষাটি ইস্যু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যেতে পারতেন না বা জামাত ইসলাম থেকে যেতে পারতেন না, তা না, কিন্তু সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরই কেন তাহলে যেতে হলো? বিকজ এখানে ব্যাপার আছে কি, আগামীতে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে আমাদের জোট যদি জয়ী হয়, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার পজিশন জাতীয় নেতার প্রথম 1, 2, 3-এর ভেতরে থাকবে, কারণ উনি এই কোয়ালিশনের মূল দল বিএনপির মহাসচিব, সেকেন্ড ইন কমান্ড। উল্টো দিকে আপনি তাহের সাহেব নিয়ে এরকম কথা বলতে পারেন যে উনি বাংলাদেশ জামাত ইসলাম, যদি বিএনপি না জেতে তাহলে জেতার মাত্র অন্য দল আপাতত যেটা আছে, আমি ধরেই নিচ্ছি বিএনপি জিতবে, আমি আশাবাদী বিএনপি জিতবে বা আমাদের কোয়ালিশন জিতবে, কিন্তু যদি উল্টো দিকে জামাত জিতে, বাংলাদেশ জামাত ইসলাম জিতে, তাহলে সেখানেও তাহের সাহেব দ্বিতীয় নেতা। সো তাহলে তাহের সাহেব ওই সারিতে পড়বেন। তাহলে এমন একটা মিটিংয়ে বাংলাদেশের ইমিডিয়েট নেক্সট সরকারের টপ এনসিপির কথাও বলেন, এটা একটু পরে আসছি, আমি মানে বিশিষ্ট দুটো দলের কথা বলছি। হ্যাঁ, তো এই বিশিষ্ট দুটো দলের প্রধান 2 নেতা এমন একটা মিটিংয়ের জন্য গেলেন যেখানে আসলেই কার্যকরী অফিসিয়াল ওনাদের কোনো ধরনের কোনো রোল নেই। এটা কিছু দূর দুঃখজনক। প্রতিরক্ষাটাই যদি হয়, আমাকে যে কারণ মনে করেন, যে কারণ রাজনৈতিক মহলে এসছে, প্রতিরক্ষা, পিআর মানে পাবলিক রিলেশনস, আবার সরকারের তরফ থেকে যে জিনিসগুলো এসেছে যে আমাদের দেশে ঐক্য আছে এটা দেখানো, এবং রোহিঙ্গাদের সহযোগিতা, কারণ এটার বাজেট শেষ হয়ে যাচ্ছে, এই সহযোগিতা এইটাও একটা ঐক্যবদ্ধভাবে চাওয়া, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সো আগামীতে যারাই আসবে তারাও যদি একই সাথে চায় তাহলে এটা আরও বলিষ্ঠ চাওয়া হতে পারে। ঠিক আছে, এটার জন্য সবচেয়ে প্রিমিয়ার নেতাদের যাওয়ার প্রয়োজন ছিল বলে আমি বোধ করি না। মানে উচ্চ পর্যায়ের নেতারাই যেতেন, বাট নট টপ 3।
এটা আসলে একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো দলগুলোর পক্ষ থেকেও কিছু দূর ভুল হয়েছে, এগেন আমাদের মিত্র দল সব আছেন, কিন্তু দলগুলোর পক্ষ থেকেও কিছু দূর ভুল হয়েছে, এবং যেহেতু আমরা জাতীয় স্বার্থের কথা বলছি এবং জাতীয় ইমেজের কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও ভুল হয়েছে আমার মনে হয়। এটা আমি আমার ধারণা বলছি। আপনি তৃতীয় বলেছেন এনসিপির কথা। এনসিপি কিভাবে এই ইকুয়েশনে আসে আমি এটা ঠিক শিওর না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই আন্দোলন যেহেতু এনসিপি করেছে সেহেতু এনসিপিকে নেওয়া হয়েছে। প্রথমত এনসিপি গত কয়েকদিন ধরে শক্ত এবং আসলে শক্ত আলোচনায় আছে আরেকটা দলের সাথে মার্জ করার, গণ অধিকার পরিষদ, যেটা নেতৃত্বে নূর আছে। গণ অধিকার পরিষদ নিবন্ধিত দল, এনসিপি নিবন্ধিত দল না। এই দুটো যদি মার্জ করে তাহলে এখানে প্রাধান্য কোন দলটা পাওয়া উচিত? তাহলে যদি নিতেই হয় তাহলে তো যাবে নূর। আর যদি সেইভাবেই আপনি করেন তাহলে অন্য সব রাজনৈতিক দল কি দোষ করেছে? তাহলে 70 জন নিয়ে যেতেন প্লেনে। মানে এগেন সমালোচনা করার জন্য বলছি, আমি জাস্ট বলছি আসলে এটা যে ইমেজটা তৈরি করা হয়েছে এই ইমেজটা কোনো দিক দিয়ে আমি পছন্দনীয় মনে করছি না। এবং আমাদের দেশের ইমেজ যদি এতই ভঙ্গুর অবস্থা হয়ে থাকে যে আমরা জাতিসংঘের সাথে কথা বলতে হলেও রাজনৈতিক দল থেকে নিয়ে যেতে হবে, তাহলে এই চিন্তাটা নির্বাচনের তারিখ ঘোষণা করার সময় চিন্তা করেন নাই? তাহলে নির্বাচন তারিখ ফেব্রুয়ারি কেন, আরো আগে কেন হলো না? সো এরকম অনেকগুলো প্রশ্ন আসলে বাস্তবিকভাবেই জেগে ওঠে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে কে দেবেন? যেমন এই যে কয়েকদিন আগে একটা পোল বের হলো, পোলটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই পোল নিয়ে আলোচনা করার সময় মাননীয় প্রেস সচিব মহোদয় জানালেন যে পিআর হবে কি হবে না এটা রাজনৈতিক দলরা ডিসাইড করবে। রাজনৈতিক দলের কি ইখতিয়ার আছে ডিসাইড করার পিআর হবে কি হবে না? এটা ইদার সরকার একটা বেসিক ডিসিশন নিয়ে দেবে, যে সরকার এখন কে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা বেসিক ডিসিশন নিয়ে দিবে যেটা আইনের আওতার ভেতরে পড়বে, বাকিটা আগামী সংসদ। কারণ তাছাড়া আইনত হবে না তো। সো রাজনৈতিক দল তো কোনো আইনি দায়িত্বেই নেই, সেটা এনসিপি হোক, আমার দল এনডিএম হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমরা কেউ ওই জায়গাতেই নেই। সো আমরা আলোচনা করতে পারি, আমরা জানাতে পারি আমরা কি চাই, এবং ঐক্যমত্য কমিশনের 6, 7, 8 মাস ধরে এইসব মিটিং আমরা সবাই জানিয়েছি, জানানো কিন্তু শেষ। এই জানানোটার পরও 2-1টা দল আছে বা 3-4টা দল আছে যারা এইখানে যে আর্নেস্টলি, মানে যে আপনার ইন্টেগ্রিটির সাথে বা যে অনেস্টির সাথে আলোচনাগুলো হয়েছে, সেই অনেস্টিগুলোকে কিছু দূর হয়তো লাথি মেরে দিয়ে রাজপথে তারা আন্দোলনের ঘোষণা দিচ্ছে, 5 দফা দাবি ডাকছে। তাহলে আপনারা এতদিন বসলেন কেন? আর যে 5 দফা দাবি আপনারা ডাকছেন, এই 7 মাস ধরে যখন আলোচনাগুলো হচ্ছিল এই দাবিগুলো ওখানে তুলেন নাই কেন? আর ওখানে তুললেও যেটা বাস্তবায়ন হবে তা তো না। যেমন মনে করেন ওই যে যেই জায়গায় আপনার প্রেস সচিব মহোদয় বললেন যে রাজনৈতিক দলরা ডিসাইড করবে, ওই পার্টিকুলার পোলে দেখা গেছে যে 56% ব্যক্তি পিআর মানে কি জানে না, তারা এটার মানেই জানে না, এবং আরো 23% ব্যক্তি এটা চায় না। ওই পোল, যদি ওই পোলটা দেখানো হচ্ছে সবাই পছন্দ করেছে, ওই পোলটা ভালো পোল, আমি এখনো ভালো করে মেথোডলজি দেখিনি, আমি বলতে পারবো না আমি বিশ্বাস করি কিনা ভালো পোল, বাট যদি ভালো পোল হয়ে থাকে তাহলে 56-23, 79% পিআর জানে না বা চায় না। 79% জানে না আর চায় না যে জিনিস, সেই জিনিস নিয়ে একটা দল কিভাবে বলতে পারে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করছে এবং তারা এটা সব জায়গায় চায়? সেরকম অনেক প্রশ্ন চলে আসছে যেগুলোর কোনোটারই উত্তর আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাচ্ছি না। মানে আমি অনেকবার আমার জায়গা থেকে, অবভিয়াসলি ছোট জায়গা থেকে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সবার কাছে বারবার করে আবেদন জানিয়েছি যে আপনারা কিছু শক্ত স্ট্যান্ড নেন। ঠিক আছে, ফেব্রুয়ারি, আমি অনেক আগে থেকে আরো আগে নির্বাচন চেয়েছি, আমি জানি যে ভাই আপনি অনেক আগে নির্বাচন চেয়েছেন, অনেক আগে আপনার সাথে কথা, আপনি ওপেন ফোরামে অনেক বলেছেন, এখনো বলছেন, কিন্তু আমরা সেটা পাইনি, ফেব্রুয়ারিতে পেয়েছি। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারিটা তো অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে। পেয়েছেন না মানে না মানে পেয়েছি ইন দ্য সেন্স যে এটা ডিক্লারেশন পেয়েছি, নির্বাচন পেয়ে যাব তো ফেব্রুয়ারি আসার পর হলে পরে বুঝবে যে হয়েছে। জি, আমি জানি আপনার সেটা নিয়ে কিছু ডাউটস আছে, আমি আশাবাদী আমরা পেতে যাচ্ছি, আমি আশাবাদী, আমি এটা বলছি, ভবিষ্যৎ বাণী তো আমি করতে পারি না। তবে এটা তো তারা ডাক দিয়েছেন, এটা তো আমরা ডাক দিই নাই, আমরা তো অনেক আগে চেয়েছি, অন্য কয়েকটা দল আছে আর অনেক পরে চেয়েছে, ডাক দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই স্ট্যান্সটা তো অ্যাটলিস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শক্ত হবার কথা, এবং ওনারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে যে জিনিসগুলো মীমাংসিত হতে হবে সেগুলো নিয়ে ওনারা কোনো কথা বলছেন। ওনারা বলছেন না রাজনৈতিক দল চলো, এই রাজনৈতিক দল চলা বলাতে এক গ্রুপ দল তারা রাস্তায় নেমে গেছে আন্দোলনে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আন্দোলন কার বিরুদ্ধে, এটাও তারা বলতে পারছে না, কিন্তু বলছে 5 দফা দাবি। দাবি চান কার কাছে এটা জানি না, কিন্তু দাবি, আমরা দাবিতে রাস্তায় নেমেছি। এই ঝামেলাগুলোতে আমরা এখন সাফার করছি। মিস্টার মাশরুকুর রহমান, আমি ববির কথা খুব, আপনি তো নিশ্চয়ই বলবেন না যে ববি আজাদ যা বলেছেন আমি সম্পূর্ণ একমত, আর কিছু বলার নেই, পরবর্তী প্রসঙ্গে যাই। আমি শুনছিলাম, প্রথমত অন্তর্বর্তী সরকারের প্রধান জাতিসংঘের অধিবেশনে
3টি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছে, এখানে ববি হাজরাদের কোনো নাই। আমার ঠিক আছে, তার একটা আপত্তি হলো বা তার একটা পয়েন্ট হলো যে দলের এই যে যুক্তি সর্বোচ্চ ব্যক্তি বিএনপির আসলে নেক্সট ম্যান পার্টির মহাসচিব থাকেন, জামাতেরও তাই, তারা কেন হলো না কেন? 3টি দল কেন? ফেসিস্ট বাদে সবাই এই সরকারের প্রতি আমাদের একটা সমর্থন আছে, ববির দল সহ সবাই। কেন 3টি দলকে শুধু বেছে নিলেন? উনি তো সকল দলেরই ওনার প্রতি সমর্থন আছে। তা আমার ক্ষুদ্র চিন্তায় হয়তো সকল দলের এত বড় বহর নিয়ে যাওয়া সম্ভব নয়। উনি মনে করেছেন ববি যেটা বলেছে এনসিপি এখনও কিন্তু নিবন্ধিত দল নয়। উনি মনে করেছেন এটি 3টি বৃহৎ দল, ওনার দৃষ্টিতে তাদেরকে নিয়ে যাই। আমি জানি না এটা কি দলে উনি ব্যক্তিকে আমন্ত্রণ করছেন। সারপ্রাইজিংলি ওনার তো কিছুদিন আগে যখন প্রধান উপদেষ্টা 4টে দলের সঙ্গে বৈঠক করতেছিলেন, তখন একজন উপদেষ্টা বেরিয়ে বলেছেন দেশের সবচেয়ে বড় 4টি শক্তিশালী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। ওটা হয়তো মনে করেছেন ইসলামী আন্দোলনও কেন বাদ, কিন্তু উনি সকল দলেরই সরকার, ফেসিস্ট বাদে সকল দলের সমর্থনেই উনি সরকার। ববি তো একটা দলের চেয়ারম্যান বলা হয় না, সভাপতি, চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ওনারা মনে করছেন সেই হিসাবে নিয়েছেন। তো এটা একটা বড়, এটা 2টা বিষয় হয়। প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে দলের একটা চয়েস থাকে, অথবা ব্যক্তিগুলো আমন্ত্রণ করেছেন। চ্যানেল আই একটা প্রতিনিধি পাঠান হতে পারে, যারা তারা একদম 3য় মাত্রার সঞ্চালক আপনাকে দাওয়াত দিতে পারে, সেটা ভিন্ন জিনিস। আমি জানি না কীভাবে হয়েছে, সেটা বড় দোষ হয়েছে বলে আমি মনে করি না। তবে একটা কথা আছে, পর্দার অন্তরালে অনেক কিছু হতে পারে, এইটা একটা চাউর আছে। তা আমি মনে করি আরেকটা আমি মনে করি সেটা ভালো দিক এই অর্থে, জামাত ইসলাম পিআর পদ্ধতির জন্য আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। আমাদের মহাসচিব সিঙ্গাপুর থেকে চিকিৎসা আসার পর এয়ারপোর্টে বললেন, যথার্থই বলেছেন যে যেহেতু আলোচনা চলমান, এই সময় আন্দোলন দরকার ছিল না। আমার কথা আর একটা জায়গায়, ধরেন এখানে নিবন্ধিত অনিবন্ধিত যতগুলো দল আছে, আমরা যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সবার আদর্শ গঠনতন্ত্র এক না। ধরেন জামাত ইসলাম আগামী দিন রাষ্ট্র, ওই আলোচনায় আমরা একটু আমি আসি, সেখানে যে আমাদের পার্থক্য আছে, সব বিষয় একমত হওয়া সম্ভব নয়, সেই আলোচনা অবশ্যই। আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে একটু খোলামেলা বলি, কারণ আপনি খোলামেলা আলোচনা হয়তো করতে পারবেন না, কারণ আপনি আগেই বলেছেন যে আওয়ামী লীগ বিএনপিতে সেটা সম্ভব নয়। সরকারের বিবেচনায় যেটা আমার কাছে মনে হয়েছে যে সরকার বিএনপি, জামাত, এনসিপি, কখনো কখনো ইসলামী আন্দোলন, এই যাত্রা ইসলামী আন্দোলনকে বাইরে রাখলাম, 3টি দলকে সমান মর্যাদা দিতে চায়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে বিএনপিকে ট্র্যাপে পরে বা ফেলে। আমি ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে যখন লন্ডনে ডিসিশন হলো, তখন আমি বলেছি বিএনপি ট্র্যাপড। লক্ষ্য করলে দেখবেন যে প্রথমে ঘোষণা করা হলো বিএনপি থেকে 2 জন, অন্য 2টো দল থেকে একজন করে। শেষ মুহূর্তে কিন্তু সংখ্যাটা সমান করে নেওয়া হলো। তৃতীয় বিবেচনা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা ববি হাজরা বলেছেন যে তিনি নিজেও মনে করেন যে এটা ঠিক হয়নি। তার মতো নেতার অন্য যারা গেছেন তাদের সঙ্গে এই প্রতিনিধি দলে যাওয়ার কী ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, কী ধরনের দলীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বুঝতে একটু অনেকেরই সমস্যা হচ্ছে। হয়তো সবার বোধবুদ্ধি তো আর আপনাদের মতো থাকে না, সেই কারণে বুঝতে সমস্যা হচ্ছে। করিডোরে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি চাইলে সেটা হয়ে যাক, যেন কোনো প্রকারে হলে হোক, কারণ বিএনপির নিয়ন্ত্রণে কিছু নেই। পলিটিক্সটা ডোমিনেট করছে এখন জামাত, ন্যারেটিভটা তৈরি করছে এখন জামাত। জাকসুর ইলেকশনের পরে তারা এক ধরনের আপার হ্যান্ডে আছে। কারো কারো মতে এটা অবিশ্বাস্য, কিন্তু জাকসুর ফলাফলটাও কিন্তু অবিশ্বাস্যই, যে নেক্সট ইলেকশনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীনে ইলেকশনে আসলে শেষ পর্যন্ত বিএনপির
যেরকম মনে করছে সেরকম নাও হতে পারে। যেমনটা 1991 সালে আওয়ামী লীগ তো সরকারই প্রায় গঠন করে ফেলেছিল, জয়ী হয়েছে বিএনপি। সো এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। তো সব মিলিয়ে কেউই ঝুঁকিটা নিতে চায় না, এবং বিএনপি যেহেতু ক্ষমতায়ও যেতে চায়, আবার যত তাড়াতাড়ি গেলেই হলো কোনোভাবে, একটা পাতানো নির্বাচন বা একটা যেন তেন ভাগ বাটোয়ারা করে, এই ভাগ বাটোয়ারা করার জন্য আসলে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং সরকারের যেসব কুশীলবরা যারা অ্যাক্টিভ পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করার জন্যে, ম্যানিপুলেট করার জন্যে বা নানাভাবে, তারাও প্রায় সবাই গেছেন, দোজ হু ম্যাটার্স আর কি, সরকারের পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করার জন্যে। সো ওখানে আসলে ওই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার জন্যে নীরবে নিভৃতে, আর বাকিটা তো আমরা আলোচনাই করলাম। আমি যত, কারণ এই আলোচনাটা আমিও কয়েকদিন আগে বেশ আমার নিজের পার্সোনাল ব্লগেও করেছি যে বিএনপির এমন একটা অবস্থা হচ্ছে, বিএনপি যাকে খুশি তাকে কিছু কিছু আসন দিয়ে কোনোভাবে ক্ষমতা একটা যাওয়া যায় কি না। কিন্তু বাংলাদেশের জনগণ তো এই ধরনের নির্বাচনের জন্য, ইভেন আপনি যদি আন্ডারস্ট্যান্ডিংও করেন টেবিলে যে একে এতটা ওকে এতটা সবাই মিলে সরকার গঠন করব, এর জন্য তো বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি। মানুষ তো ভোট দিতে চায় এবং তার মতটার ফলাফলে প্রতিফলন ঘটুক সেটা দেখতে চায়। আমি আপনার শেষ কথা থেকে সম্পূর্ণভাবে একমত হয়ে এটাই বলতে চাই। আর বিএনপির মধ্যে এক ধরনের আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধেরও একটা বড় ঘাটতি কিন্তু লক্ষণীয় বলে অনেকে মনে করেন। আমি 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 এটা বলতে চাই, আমি একটা দলের দীর্ঘদিনের সম্মুখ যোদ্ধা বলতে পারেন, কিন্তু কর্মী হিসাবে আমি চাই 24-এর মতো আর একটা ইলেকশন বাংলাদেশে না হোক। এজন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজনকে বিসর্জন দিয়ে কিংবা আমাদের মধ্য থেকে অনেক হারিয়ে গিয়েছে, গুম হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে 24-এর মধ্যে ইলেকশন না হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি কি হলাম বা হতে পারলাম না সেটা বড় কথা নয়। একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, যেটা আর্মির প্রধান বলেছেন। আপনি যে আলোচনাটা করলেন, দেখেন আমি আপনাকে অনেক চ্যানেল আমরা যাই সঞ্চালক হিসাবে না, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষণও বটে। আপনি শুরুতে কথা বলেন এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল, আমগুলো লক্ষ্য করে বিশ্লেষণ করার চেষ্টা করি, সেই দৃষ্টিকোণ থেকে আপনি ব্যাখ্যা করেছেন। ধরেন বিহাইন্ড দ্য স্ক্রিন ঘটনা রাজনীতিতে আছে। আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক বয়সে আমি দেখেছি অনেক কিছু বাইরে যে হয় তার সাথে মিল নাই, বা যেটা হতে যাচ্ছে জনগণ জানো না, বা আলোচনা টেবিলই নাই, হতে পারে সেটা হয়। এখানে যদি উনি আমন্ত্রণ না, যেটা ববি হাজ্জাজ বলেছেন, উনি প্রোটেকশন হিসাবে, সিকিউরিটি হিসাবে নিতে পারেন, এটার ব্যাখ্যা হতে পারে। যেমন মাহফুজ যাওয়ার পর মাহফুজের সাথে যে আচরণ করা হয়েছে, আসিফ নজরুল যাওয়ার পর যে আচরণ করা হয়েছে, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের এমপি মন্ত্রী হতেন, আমি তো দলের একটা সামান্য নেতা, আমরাও যদি বিদেশ যাই, আওয়ামী লীগ আমলে যেতাম, বিমানে ওঠার আগ পর্যন্ত কেউ বুঝতো না কে আছে, নামার পর তখন দেখতো কী বাবা ফুলের তোরা কে, তা কে আসলো, এমপি মন্ত্রী গাড়ির ভর। আমরাই যখন এটা পাই, হ্যাঁ, আর ক্ষমতা পলিটিক্যাল দলের কোনো লোক, কোনো মন্ত্রী বা তার পার্টির লোক গেলে সেখানে যেটা হয়, এই অন্তর্বর্তী সরকার সেটা হবে না। কারণ হলো, এবং তাদের বিরুদ্ধে তো একটা বিরাট শক্তি রয়েই গেছে, এটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ ভাই একটা বিরাট বৃহৎ দল, পৃথিবীর সব জায়গায়। আমি বলেছিলাম একটা ঘরে এখনও একজন আওয়ামী লীগ, একটা বিএনপি আছে, কোনো অস্বীকার কোনো উপায় নেই, যে যা বলুক, যে যা বলুক। সেখানে আওয়ামী লীগ যেভাবে বিদায়, অন্য সময় তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিনের নেতৃত্বে, লতিফুর রহমানের নেতৃত্বে, হাবিবুর রহমানের নেতৃত্বে যেটা হয়েছে, সেইটা আর এটা একদিনে ভাবলে হবে না। সেখানে তারা বিদেশ গেলে একটু হয়েছে এরকম একটা, হ্যাঁ, এটা তো রিয়াকশন আপনাকে ভাবতেই হবে। তাই সেখানে তারা এটা এই ভাবনা থেকে যদি নিয়ে থাকে, হতে পারে। আচ্ছা, আলোচনা হতে পারে কি, ববি হাজ্জাজ যেটা বলেছে যে আমাদের আন্দোলন, আমি বললাম মহাসচিব যেটা বলেছে যে বিষয়টা আলোচনা এখনও আছে, আন্দোলনে যাওয়াটা সঠিক হয় নাই।
আমি তো ওখানে গিয়ে বিএনপি বলবে যে আন্দোলন থেকে আপনারা সরে আসেন, তো এটা জামাতও বলবে যে বিনিময়ে কি, না হতে পারে, বিনিময়ে কি, এবং আমরা তো এটা বুঝতেই পারি যে জামাত বিএনপির সঙ্গে আবার একসঙ্গে সব মানে ঘর সংসার করতে চায়, সেই চেষ্টাটা জামাতের দিক থেকে সবসময়ই আছে। জামাত এরশাদের 86 সনে আওয়ামী লীগের সাথে বৈধতা দেয় না, ইলেকশনে গিয়ে দেয় নাই। এরশাদ বৈধতা, কত রক্তের বিনিময়, সেলিম, দেলোয়ার, দীপাল ইসলাম, আবুল ইসলাম, বসুনিয়া, তাদের রক্ত উঠবে, জামাত যায় নাই, গিয়েছে। জামাত আওয়ামী লীগের সাথে একত্র হয়ে আপনার বিএনপি তত্ত্বাবধায়ক, সেগুলো আমরা ইতিহাসের ঘটনাবলী সবাই জানে এবং সবাই আবার আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে না। আবার আগামী দিন জামাত আর আওয়ামী লীগ এক হতে পারে না, হতে পারে। রাজনীতি শেষ বলতে কিছু নাই। তবে আমি যেটা বলি যে দেখেন, এরকম আমার একটা কথা হলো, 24 থেকে যদি আমরা এই শিক্ষাটা না নেই রাজনীতিবিদরা, আমার মনে হয় এই শিক্ষার আলোচনা না করাই ভালো, কারণ কেউ কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এটা কোন জায়গায় বলতে চাই, আমি বলতে চাই এই জায়গায় যে সেই দেশটা যদি আগামী একটা নির্বাচন যদি সেরকম না করতে পারি, তাহলে হলো কি? আমি বল, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার দল আসলে সেরকম একটা নির্বাচন চায়? না, আমরা চাই সেরকমই সবার অংশগ্রহণমূলক, ফ্রি ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন হোক, এবং একটা গণতান্ত্রিক দলের একদম, নাকি এখনো ভাবছেন যে নির্বাচনটা হলেই সব নিয়ে নিতে পারবো? আমার এটা চাই এবং আমার দল এটা মনে করি। আপনার যে কথাটি প্রথম বলেছেন আওয়ামী লীগ বিএনপি, না, আমাদের সব দলেরই একটা সিদ্ধান্ত হয়, সবাই মতামত, সেটা আমি একমত নাও হতে পারি, কিন্তু ওই ডিসিশন তখন ওইটা আমারও ডিসিশন। ববি হাতে আমি যেটা বলছিলাম মিস্টার মাশরুকুর রহমানকে, যে নিউ ইয়র্কে আসলে কোনো ভাগাভাগি ষড়যন্ত্র সেরকম কিছু হচ্ছে কিনা বা হবে কিনা, সেটাই লক্ষ্য কিনা। কারণ যারা গেছেন, আরেকটা প্রসঙ্গ আমি একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই, যে সরকারটা অন্তর্বর্তীকালীন তার আসলে রুটিন ওয়ার্ক করার কথা, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটাই নিশ্চিত করা তার প্রধান কাজ হওয়া উচিত। কিন্তু যেহেতু তারা একটু বেশি সময় থাকছেন, অনেকগুলো কাজ এবং রিফর্ম সহ নানা বিষয় নিয়ে আলোচনা করছেন, এই কাজগুলো তারা করতে চান, অনেকের তার প্রতি সমর্থন আছে, অনেকে মনে করেন যে এটা অনেকের বিলম্ব হয়ে গেছে, কাজে নির্বাচনে যাওয়া উচিত। এইরকম একটা সরকারের মাত্র অল্প কয়েকজন উপদেষ্টা, এর প্রায় অর্ধেকই এখন দেশের বাইরে। আমরা শেখ হাসিনার সমালোচনা করেছি যে প্রচুর লটবহন নিয়ে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যেতেন, এখানেও তো তার তেমন কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে না। হয়তো ব্যবসায়ীরা যাচ্ছেন না ওই সংখ্যা, ওই পরিমাণে, কিন্তু এই যে এতজন উপদেষ্টা, তো দেশ চালাবে কে? আর যেখানে অনেকেই আলোচনা করেন দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জায়গা আছে, সংশয় আছে অনেকের মধ্যে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, সেখানে সরকারের কর্তা ব্যক্তিরা প্রায়শই আমার মনে হয় দীপু মনির সমালোচনা করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, কিন্তু অনেক উপদেষ্টা তো খুবই সুযোগ পেলেই বিদেশ যেতে পছন্দ করেন। এখন যে জিনিসটা হয়েছে দেখেন, আপনি যেটা বললেন যে এই সরকারের একটা দায়িত্ব ছিল শুরুতেই, 24 আগস্ট মাসে, আগস্টের 8 তারিখে তাদের কিছু দায়িত্ব ছিল। তখন আমরা অনেক করে বলেছি, আমরা যে এখনও বলা সব কিছু থামিয়ে দিয়েছি তা না, তবে ইতিহাসের পাতায় মানে আগামী দিনে এই সরকারের নেতিবাচক দিকগুলো নিয়ে অনেক শক্ত, অনেক বড় আকারে আলোচনা হবে বলে আমি মনে করি বা বিশ্বাস করি। এই সরকারের বেশ কিছু প্রাপ্তি আছে, ঐকমত্য কমিশনগুলো, আরও কিছু জায়গায় তারা বেশ কিছু রিফর্ম করেছে, কিছু অর্ডিন্যান্স নিয়ে এসছে, এগুলো ভালো। কিন্তু তারা প্রথম দিন থেকেই আসলে কি করবে এটা নিয়ে তারা সন্দিহান ছিল। তারা একবারও একসাথে বসে একটা প্ল্যান করতে পারেনি তারা কি করতে চায়। তাদের অনেক উপদেষ্টারা এসে মিডিয়ার কাছে জোর গলায় বলেছে, হাসিনা থাকলে তো 4.5 বছর কোনো আওয়াজ করতেন না, তাহলে 4.5 বছর আমরা কাজ করব, এই ধরনের কথাবার্তা বলেছেন। এই সরকারের দ্বারা বা এই সরকারের ভেতরের মানুষজন দ্বারা ব্যাকড একটা ফুল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এসছে, 5 years of Yunus, এরকম অনেক এসছে। আমি যদ্দূর ওই যে যারা বলতেন যে হাসিনা থাকলে তো আওয়াজ করতেন না, তারা আসলে আওয়াজের ধারে কাছেও ছিলেন না, তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন, কাছে আওয়াজ কোথায় হয়েছে শুনতে পাননি। ট্রু, ফেয়ার এনাফ, ফেয়ার, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। সেই জায়গা থেকে আমি আর না গেলাম। তো এখন যেই জায়গাটায় আমরা এসেছি, যে
তারা ওই যে প্রথম থেকে তারা পরিচ্ছন্নভাবে কাজ করতে পারেনি তাদের দোষে, এবং এইটাও অনেক সময় রাজনৈতিক দলের উপরে চাপাতে চেষ্টা করা হয়েছে। এবং যখন রাজনৈতিক দলের উপরে চাপাতে চেষ্টা করেছে তখন ওখানে একটা পক্ষপাতিত্ব আমরা দেখেছি যে আপনার জাতীয়তাবাদী ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি নেতৃত্বাধীন, তাদেরকেই বারবার আখ্যায়িত করা হয়েছে যে তারা ঝামেলা তৈরি করছে। আমরা বারবার দেখেছি যমুনার সামনে দখল বা শাহবাগ দখল তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি করেছে। আমরা এখনো দেখছি জামাত তাদের সাথে, এগেন বাংলাদেশ জামাত ইসলাম, তাদের সাথে একসময় আমরা সখ্যতা দেখেছি, এখন সখ্যতা আছে কিনা আমি আসলে জানি না। দাওয়াত যেহেতু সব জায়গায় পাচ্ছেন, ঠিক আছে, হয়তো কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু জামাত এখন 5 দফা আন্দোলন নামাচ্ছেন। কোনো জায়গায় সরকারের পক্ষ থেকে শক্ত কোনো আলোচনা আসছে না। এবং সরকার কিন্তু এই অগাস্টের 5 তারিখে যে ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এইটাও কিন্তু মার্চ থেকে মে মাসের ভিতরে আলোচনা হয়ে গেছিল, কিন্তু সরকার এই আলোচনাটা জনসম্মুখে আনেনি, সরকারের পক্ষ থেকে আনেনি। সো সেই জায়গাগুলোতে তারা প্রথম থেকেই কোনো ক্ল্যারিটি জনগণকে দেয়নি। এগুলো নিয়ে সামনে অনেক বড় আলোচনা হবে। এবং এখন তারা এমন একটা জায়গায় নিয়ে এসে দেখেন, এই যে আপনি ভাইয়ের সাথে যখন কথা বলছিলেন যে মানে বিএনপি চায় একটা নির্বাচন কোনো মতে হয়ে যাক। এখন মেইন ব্যাপারটা কি বুঝেছেন, আমি একটা বাজে অ্যানালজি যদি দেই, যুদ্ধক্ষেত্রে আপনি যখন আহত হয়েছেন আশেপাশে কোনো হাসপাতাল তো আপনি পাবেন না, বেস্ট কেস হলো ওই হাতুড়া মেডিক, কিন্তু এখন জীবন বাঁচানোর জন্য মেডিকের কাছে যেতে হবে, আমার আর অপশন নাই। হ্যাঁ, অপশন বানানোর একটা সময় ছিল যেখানে হাসপাতাল আমি কাছে নিয়ে আসতে পারতাম, আমার 12 মাস 14 মাস 16 মাস 18 মাস ছিল, তখন সেটা করা হয়নি। কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে আমি আহত, এখন আমার তাড়াতাড়ি মেডিকটা লাগবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান যেই জায়গাটায় গেছে, স্টেবিলিটি ছাড়া, মানে সরকারের একটা স্টেবিলিটি আনা ছাড়া আমরা যেই ধসের দিকে আগাচ্ছি, অর্থনৈতিক ধসের দিকে, এবং এটা যে কোনো মানে ব্যবসায়ী সমাজের কারোর সাথে কথা বলে জিলুবে, আমি জানি আপনি অনেক বলেন, আপনিও জানেন, সেটা আপনার সিজিএস এর মাধ্যমে অনেক কিছু মাধ্যমে আপনিও খুব ভালো করে জানেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেন, ইকোনমিক্সদের অর্থনীতিবিদদের সাথে কথা বলেন। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে অল্প কিছু মাসের ভিতরে যদি আমরা একটা স্টেবল সরকারের ব্যবস্থা করতে না পারি, এটা স্টেবল যেভাবেই করে এখন তাহলে জনগণ কোথায়? মানে আপনি সময় নষ্ট করলেন, কিছু করতে পারছেন না, এখন একটা ইলেকশন করে ভাগটাক দিয়ে ক্ষমতায় যাব, তারপরে কথাটা দিয়ে শুরু করলাম জিল্লু ভাই, যে এই দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, ওনারা করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব ছিল। আপনারা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পেরেছেন কিনা, সঠিক সময়ে সঠিক দাবিটা তুলতে পারলেন কিনা, সেটা আদায় করতে পারলেন কিনা, সেই দায়িত্ব আপনাদেরও। এখন আপনি যদি বলেন যে আমরা কেন, আপনি যদি পরিস্থিতি না বুঝতে পারেন তাহলে সেই দায়িত্ব স্বীকার করতে হবে। আমরা চেষ্টা করেছি। এগেন আমরা জাতীয়তাবাদী জোট হিসেবে কথা বলি, জাতীয়তাবাদী জোট থেকে আমরা অনেক সময় আলোচনা করেছি যে সরকারের উপরে আরো শক্ত প্রেসার দেওয়া প্রয়োজন, এবং সেই জায়গায় আমরা বারংবার আমরা ভিন্ন জাতীয়বাদী জোটে আমরা যেসব দলরা আছে আমরা কথা বলেছি, বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে, সরকারকে ইন ক্লোজ ডোরস আমরা বোঝাতে চেষ্টা করেছি, প্রেসার দিতে চেষ্টা করেছি। ওই জায়গাটাতে হয়তো নীতিগতভাবে আমরা একটা জায়গায় একমত ছিলাম যে সরকারকে বাইরে ওপেনলি আমরা কোনো পুশ না করি। সেখানে আমাদের ভুল ছিল কিনা আগামীতে ইতিহাসের পাতায়, মানে ইতিহাসের বিশ্লেষণে আমরা দেখব। আমরা ওই সময়টা অ্যাটলিস্ট মনে করেছিলাম যে এই সরকারের দায়িত্ব কিছু দূর যেহেতু আমাদের উপরে আছে, আমরা উইদিন ক্লোজ ডোরস এই সরকারকে বোঝাতে চেষ্টা করি। এবং আমাদের কিছু ভুল ছিল যে আমরা এই সরকারের ভেতরে কত বড় বড় ইগোস কাজ করছে, এই সরকারের ভেতরে সবাই যে একটা ইউনিট না, এবং বিভিন্ন ইউনিটগুলোর কি কি ধরনের মতাদর্শ আছে এবং তাদের কি কি ধরনের ইন্ডিভিজুয়াল সেট গোলস থাকতে পারে, এগুলো নিয়ে আসলে আমরা তখন বেশি বিশ্লেষণ করতে যাই। কিন্তু আপনারা করেননি, সমাজের অন্যান্য স্তর থেকে যখন এই বিশ্লেষণগুলো করা হয়েছে আপনারা সেটা আমলও নেননি, বা নিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের কার্যক্রমে মনে হয়েছে আপনারা আমল। জোটের তরফ থেকে বলবো, কারণ আপনি যে কথাগুলো বলছেন এই আলোচনাগুলো বিভিন্ন মহল থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তুলেছেন, কেউ লিখে বলেছেন, কেউ কথা বলে বলেছেন, বলা হয়েছে আমাদের কাছে এসেছে। এবং আমি যেটা বললাম যে ওই সময়টাতে মানে টানা অনেক দিন আমরা উইদিন ক্লোজ ডোরস এটা বোঝাতে চেষ্টা করছি, সবাই সবার জায়গা থেকে। আমাদের সাথে দেখা কম হতো, ওই হিসাবে হয়তো বিএনপির সাথে, মানে আমাদের কোয়ালিশনের নেতৃত্ব বিএনপি দিচ্ছে, সো বিএনপির নেতৃত্বের সাথে দেখাটা আরেকটু বেশি হতো। ওখান থেকে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তারা উইদিন ক্লোজ ডোরস একটা বোঝাতে, ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করছে ইন দ্য রাইট ডিরেকশন। কিন্তু আমরা কেন সফল হতে পারিনি সেটা আমরা জানি, আমাদের ওই ফোর্স ম্যাজুরটা আমাদের ছিল না। আপনাদের বলতে আমি আপনাদের পার্টি বা আপনাদের জোট কি শুধু বোঝাচ্ছি না, আমি ওভারঅল পলিটিশিয়ানদের
ওভারঅল বোঝাচ্ছে। পলিটিশিয়ান বা ধরেন যে আপনাদের মূল দল অ্যালায়েন্সের বা বিএনপিকেই বোঝাচ্ছে। আমি অ্যালায়েন্স হিসেবে বলছি, আবার বিএনপি হিসেবে আলাদা বলছি ওইখান থেকে। সো বিএনপির জায়গা থেকে বিএনপিরা আমরা যেটা দেখেছি তারা উইদিন ক্লোজ ডোর চেষ্টা করেছে। আমি যেটা বললাম যে আমাদের নীতিগত একটা ডিসিশন ছিল যে আমরা বাইরে যে কাজগুলো করব না, ভেতর থেকে করব, কিন্তু আই গেস এখন পরিষ্কার হচ্ছে যে ভেতর থেকে আমরা সফল হইনি। না, ববি যেটা বলছে দেখেন, একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বলেন সব কিছু। এটার সর্বশেষ বাংলাদেশের এই ঘটনার পর একটা উদাহরণ নেপাল। নেপালের যে ভদ্রমহিলা এখন দায়িত্বে আছেন, উনি চিফ জাস্টিস ছিলেন, ইমিডিয়েট পাস্ট স্পিকার। উনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে ইলেকশনের ডেট ঘোষণা করেছেন। এখানেই প্রমাণ একজন রাজনীতিবিদের অভিজ্ঞতা। দেখেন দেশ একটা জায়গায় ছিল অবস্থায় চলে আসছে, আমাদের সেটা হয়নি। আমরা যখনই এই যে ববি বলছে যেটা, একজন উপদেষ্টা বলছেন শেখ হাসিনা থাকতে তারা 4.5 বছর থাকতেন, এবং এই অনভিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী এবং তাদের আশেপাশে কিছু লোকের কথাবার্তায় এটা সন্দুদ্বেগ হয়েছে। প্রথমে যখন ইউনূস দায়িত্ব নিয়েছেন, ইউনূস সাহেব দেখেন এদেশের মানুষ এবং বিরোধী ফ্যাসিস্টের কিছু ভোট দেয় বা সমর্থন করে, তারাও ভাবছে ঠিক আছে দেশটা উনি এত বড় মাপের একজনের তো অর্থনৈতিক অবস্থা একটা চাঙ্গা ভাব হয়ে যে থাকুক না কয়দিন। আমি মাঠের কর্মী হিসেবে আমি যেটা ফিল করেছি, দেখেন সর্বপ্রথম নির্বাচনের ডেটটার কথা তো বিএনপি বলেছে, তখন এই মিডিয়া আপনারা বলেছেন। তবে বিএনপি অবস্থানও খুব দুর্বল বলতে পারেন ছিল, অবস্থান পরিবর্তন করেছে। তখন আপনারা বলছেন, আপনি বলতে পারেন যে সেটা তো কৌশলের অংশ, এবং তখন আপনারা বলছেন যে বিএনপি এত অস্থির হলো কেন ক্ষমতায় যাওয়ার জন্য। নো, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা মানে কারা? এই যে বিএনপির কথা বলি, কারা বলেছে? না অনেকেই বলেছেন, আপনারা বলতে পারেন, আমি বলি মিডিয়া বলছেন, সাধারণ মানুষ বলছে, পত্রিকা বলছে। আপনাকে তো বুঝতে হবে যে আপনি কোন কথাটা নেবেন, কোন কথাটা নেবেন না, কে কেন বলছে, সেটাও তো আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। সেখানে মানুষের মধ্যে একটা প্রশ্ন প্রকাশ্যে আলোচনা করছে, বিএনপি এত অস্থির হলো কেন? বিএনপি ডিসিশন সঠিক ছিল, এবং যেটা বলেছেন ইতিহাস একদিন বলবে যে বিএনপি ভুল করেছে। প্রথম 6 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাওয়া উচিত ছিল, কারণ একটা অনির্বাচিত সরকারটা নির্বাচিত সরকার বিকল্প হতে পারে না। এটা দেশের এই জটিলতা একটা অস্থিতির পরিস্থিতি ধারণ করছে, এবং মানুষের মধ্যে এখনও একটা সন্দেহ যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, এরকম একটা সন্দেহ আসছে। এটা তো ওর কথা না। নেপালে কি কেউ বলতেছে যে হবে না, মারছে, উনি তো ডেট ডিক্লেয়ার করে দিছে। তো ওনাদের মধ্যে তো দুর্বিসন্ধাটা রয়েছে, ওনাদের কথায়, ওনাদের আচরণে ব্যবহার হয়েছে, এবং সেই জন্য মানুষের মধ্যে একটা সন্দেহ উদ্বেগ হয়েছে। তারপর আমি যে জায়গায় বলতে চাই, এই যারা এখন এই অন্তর্বর্তী সরকারের সমর্থন দেয় যে কোনো রাজনৈতিক দল, এদের মধ্যে দ্রুত হলে, তারপর আপনি যে কথা বলেছেন আমরা পারতাম, আমরা যদি মাসে 10 লক্ষ লোক নিয়ে ইউনূস সাহেবের ঘেরাও করতাম ইলেকশন দিনে, কিন্তু তখন 10 লক্ষ লোক বলছেন কেন? 200-1-2,000 লোক নিয়ে কত দাবি আদায় হয়ে গেল। যমুনার সামনে বা শাহবাগে কত লোক ছিল আমরা তো জানি। 1 লক্ষ লোক নিয়ে যদি আমরা করতাম, তখন আপনি বলতেন সেটা। আমি তো শুনেছি অনেকে বলেছেন যে 50,000 লোক নিলেই দাবি আদায় করা সম্ভব, কারণ পুলিশ চড়াও হবে না, আর্মি ধারে কাছে আসবে না, পুলিশ ফিরে আসে না এখনো। হ্যাঁ, তো আমি সেটাই বলছি, তো আপনারা তো চেষ্টাই করেন ফিরে আসে নাই, সব সর্বশেষ ভাঙ্গার একটা আন্দোলন, নাকি আপনারা ধরে নিয়েছেন যে ক্ষমতায় না গিয়েও তো এখন অনেক কিছু করতে পারছি আমরা। নীতি নির্ধারক না হলো, আমি মনে করি সেখানে ফ্যাসিস্টদের একটা ঢুকে অরাজকতা করার সুযোগ ছিল। যেমন এই জামাত আন্দোলনের নামার পর আমি একটা টক শোতে বললাম, এখানে ফ্যাসিস্ট ঢুকে ধরেন একটা ব্লাড সেট হয়ে গেল, কি হবে? নির্বাচন অনিশ্চয়তার মধ্যে চলে যাবে, একটা থার্ড পক্ষ চলে আসতে পারে, সেটা দেশের জন্য আরো অমঙ্গলজনক হওয়ার সম্ভাবনা ছিল, তো আছে তো এখনো। সেটা যদি কেউ ঘটাতে চায় সেটা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, সেই সুযোগ আমি দেবো কোনো। হয়তো বা বিএনপির ভাবনা এটাই ছিল যে আমরা এরকম সংগ্রামের ঘটনা হবে, একটা বেলের আপনি এই জামাতের আন্দোলনের মধ্যে যদি 1000 আওয়ামী লীগ ছাত্রলীগের লোক ঢুকে যায়, বাংলা আন্দোলন করছে কারা?
গোপালগঞ্জ আন্দোলন করছে কারা? আওয়ামী লীগের লোক, নেতৃত্বে আছে। তার আপনি 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 যে পরাজয় হয়, আমার মধ্যে তো এখনও সন্দেহ উদ্যোগে, যে পরাজয় হয় সে বলে না, যে বিজয় লাভ করে সে বলে যায়। আর অফুরন্ত সময় আওয়ামী লীগের হাতে তারা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে, আলোচনা সভা, দেশ বিদেশে বুদ্ধি পরামর্শ ও নিয়োগ। তারা তো সেটা আপনি 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 এত সোজা ভাবলেই হবে যে এটা নির্বাচন করে পার পেয়ে চলে দেবেন, এত সোজা ভাববেন কেন আপনি? সেখানে ভাবনা দিয়ে আমাদের বোঝা উচিত ছিল। মিস্টার ববি হাজ্জাজ, আমরা একটু শেষের দিকে আপনার কাছ থেকে বুঝতে চাই যে অনেক তো ঐকমত্যের আলোচনা করলেন, আমি রিপোর্টও দেখলাম অনেক জায়গায় আপনার নোট অফ ডিসেন্ট আছে আপনার দলের, এবং অনেক কিছুতে ঐকমত্য। সো কোথায় আসলে দেশটা যাচ্ছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হলে কি হবে, এবং ঐকমত্য কি আসলে শেষ পর্যন্ত হবে? জুলাই সনদের কি আইনি ভিত্তি মিলবে? সব দল কি বা সনদে স্বাক্ষর করবে শেষ পর্যন্ত, নাকি স্বাক্ষর করে আসলে শেষ পর্যন্ত এটা লকারের মধ্যে বন্দী থাকবে, যে যার কাজ করবেন? প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট, কারণ শুরুতে যেটা দরকার, যে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে রাজনীতিতে একটা লেভেল অফ ট্রাস্ট সবার ভেতরে দরকার। প্রবলেমটা হয়ে গেল ছিল যে ট্রাস্টটা তখনই হয় যখন ওভারআর্কিং কোনো একটা শক্তি থাকে যারা ইনশিওর করছে যে এই ট্রাস্টটা, এই বিশ্বাসটা লঙ্ঘন করলে দেল বি এ প্রাইস টু পে, মানে কোনো একটা খেসারত দিতে হবে। এই জায়গাটায় থাকে সরকার মিসিং। কোনো কিছু হলেই সরকারের কথা হলো রাজনৈতিক দলরা ডিসাইড করবে, এটা হওয়ার কথা না, সরকার মিসিং। সো সরকার এত সময় ধরে মিসিং বলে এই ট্রাস্টটা হারিয়ে গেছে। সো এখন যেমন মনে করেন এই যে কিছু রাজনৈতিক দল বলছে যে না, জুলাই সনদ ফুল লিগ্যাল বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচনে যাব না। এখন তাদের আইনের সংজ্ঞা তারা কম বোঝেন বা আইন সম্বন্ধে জ্ঞান কম কিনা এটা তো আর আমি বলতে পারবো না, বা রাজনৈতিক ফয়দার জন্য জাস্ট ন্যারেটিভ তৈরি করছেন, রেটরিক হাঁকাচ্ছেন, আসলে আইন সম্বন্ধে কথা বলছেন না, এরকমও হতে পারে। কিন্তু আইনগত কোনো পথ নাই সনদের প্রত্যেকটা জিনিস লিগালি ইনশিওর করা, কোনো পথ নাই। অর্ডিন্যান্স করে নন কনস্টিটিউশনাল চেঞ্জেসগুলো অর্ডিন্যান্স করে এখনই আপনি ইন এফেক্ট করে দিতে পারেন। যেটাই কনস্টিটিউশনে হাত দিতে হবে সেটাই আপনি লিগালি হাত দিতে পারেন না। একই সাথে একটা বড় ডিমান্ড স্পেশালি কয়েকটা দলের, যেটা ইনডেমনিটি, যে জুলাই আন্দোলনকে ফুল ইনডেমনিটি দিতে হবে। প্রথমত আসলে ইনডেমনিটিও কোনোভাবে আইনত দেয়া যায় না, দেয়া যায়ই না ভাই। আমি যদি জোর করে একটা আইন লিখেও দেয়, আওয়ামী লীগ লেখে নাই, আওয়ামী লীগ সেই মানে 74-75-এও লিখেছে, আবার এই হাসিনার আমলেও লিখেছে, কি লাভ হয়েছে সেই ইনডেমনিটি লিখে? 21 বছর পর সেই বাতিল হওয়ার সাজা হয়তো ফাঁসি হয়ে গেছে। 10 বছর 20 বছর পর যদি আওয়ামী লীগ আসে যদি কেউ 24-এ যারা আন্দোলন সংগ্রাম করেছেন এরা মারা গেছে, এদের ছেলে মেয়ে এদের মরণোত্ত ফাঁসি দাও, কি করবেন? প্রবলেমটা ওই জায়গাটা, সুরক্ষা আইন দিয়ে কাউকে সুরক্ষা করা যায় না। ইনডেমনিটি কোনো জায়গায় আসলে আপনি রাখার প্রচেষ্টাটাই পুরো জিনিসটাকে, সিস্টেমটাকে প্রশ্নবদ্ধ করবে। তো এই জিনিসগুলো রিয়েলাইজেশন ছাড়া যখন কথা হয়, কথার মূল কারণ হলো ওই যে ট্রাস্টটা আমরা তৈরি করতে পারিনি, এবং এইখানে বড় একটা অবভিয়াসলি অবদান রাখার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, তারা রাখতে পারে নাই। এখন সবচেয়ে বড় রাজনৈতিক ফোর্স যদি আমরা মনে করি আমাদের জাতীয়তাবাদী কোয়ালিশন, তাহলে জাতীয়তাবাদী কোয়ালিশনেরও কিছু দায়িত্ব আছে। যদি আমরা আসলে আমাদেরকে, এবং আমি বিশ্বাস করি আমরা সবচেয়ে বড় রাজনৈতিক ফোর্স এগেন জাতীয়তাবাদী কোয়ালিশন বিএনপি নেতৃত্বে, তাহলে আমাদেরও we've got to get our act together। আমাদেরও আসলে ওই যে সবচেয়ে বড় পাবলিক সাপোর্টের যে কোয়ালিশন, এই হিসাবে আমাদের মাঠে ঘাটে সব কর্মকাণ্ড এখন থেকে ওইভাবে শুরু করতে হবে, এবং মানে আমরা যে জনগণের সাথে কানেক্টেড এবং আমাদের চাওয়াগুলো যে জনগণের চাওয়া, সেটার প্রতিফলন এখন হয়তো সময় এসছে আমাদের রাজপথে দেখাতে হবে। আমি একটা লাস্ট কথা বলতে চাই। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিরোধী দলেরও ছিল, রাজপথে বিরোধী ছিল। একটি বড় দল হিসাবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, আন্দোলন করার অভিজ্ঞতা রয়েছে। একটা বড় দল হিসাবে তাদের দায়িত্ব বেশি। দেশ ও জাতির কথা করে চিন্তা করে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব যেটা সর্বশেষ বলেছেন, সবার আগে বাংলাদেশ, সেই চিন্তায় ধৈর্যশীল হয়ে শক্তি প্রয়োগ না করে একটি এই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বশীল একটা সংশোধক সরকার হোক, সেই প্রত্যাশা করা উচিত।
নির্বাচনটা তো নির্বাচনের মতো হতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ববি হাজ্জাজ এবং মিস্টার খন্দকার মাসুক রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা মুখে যাই বলি না কেন এবং যে যাই করুন না কেন, রাজনীতিতে পারসেপশনটা ম্যাটার করে এবং পারসেপশনটা হচ্ছে মেয়রকে আসলে এক ধরনের সমঝোতার চেষ্টা হবে এবং সে কারণেই এই গুরুত্বপূর্ণ নেতা এবং কারো কারো কাছে অনেক অগুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই কম্বিনেশনটা কতখানি কারো কারোর জন্য মর্যাদাপূর্ণ সেটা তারা নিজেরা ভাববেন, কিন্তু মূল কথা হচ্ছে যে সরকার যেভাবে রাজনৈতিক শক্তিগুলোকে বিবেচনা করছে তাতে এটা মনে হচ্ছে যে সরকার আসলে বাংলাদেশের মূল বাস্তবতা সেটাকে অস্বীকার করবার চেষ্টা করছে, বা তারা হয়তো তাদের কোনো এজেন্ডা বা তাদের সরকারের ভেতরে অনেকগুলো শক্তির কথা ববি হাজ্জাজ বলেছেন। এবং যদিও তিনি একথাও বলেছেন যে সরকারটা কি মিসিং মনে হচ্ছে, কিন্তু সরকারের ভেতরের ওই শক্তিগুলো অনেক বেশ সক্রিয়। মিস্টার মাসুকুর রহমান নিজেই বলেছেন যে আওয়ামী লীগ বিএনপিতে আসলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলা বিপজ্জনক, সে কারণেই হয়তো যেটা বলতে চাচ্ছেন সবটা পুরোটা বলতে পারেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ আসলে যে লক্ষ্যে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের সেই লক্ষ্য থেকে অনেকখানি দূরে বাংলাদেশ সরে গেছে। এর দায় কার সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে, তবে যারা ক্ষমতায় আছেন তাদের দায় তো বটেই, কিন্তু প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে এর দায় ভবিষ্যতে বহন করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।